আমার মতো যারা ভাবেন আদার ব্যাপারী হলেও জাহাজের খবরটাও আমাদেরই রাখতে হবে, আমার মতোই যারা দেখেন পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি সবকিছুর সুতোই বাঁধা সেই রাজনীতির নাটাইয়ে তাদের স্বাগত আজকের রাজকাহনে। সাথে আছি নবনীতা চৌধুরী, নিবেদন করছে শাহ সিমেন্ট। শুরুতেই জানিয়ে দিতে চাই মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আজ 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। 1971 সালের এই দিনে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথ তলার আমবাগানে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথ তলারই নামকরণ করা হয় মুজিবনগর। 71-এর 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর হামলা চালানোর পর একই বছরের 10ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণপ্রজাতন্ত্রী রূপে বাংলাদেশের প্রতিষ্ঠা ঘোষণা করা হয়। এদিন ঘোষিত ঘোষণাপত্রে 26শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণাকে দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করে সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে প্রজাতন্ত্রের উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়। 10ই এপ্রিল সরকার গঠনের পর 11ই এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ দেশবাসীর উদ্দেশ্যে বেতারে যে ভাষণ দেন, তাতেই দেশ বিদেশে সবাই জানতে পারেন যে বাংলাদেশের মুক্তি সংগ্রাম পরিচালনার লক্ষ্যে একটি আইনানুগ সরকার গঠিত হয়েছে। 1 কোটির ওপর শরণার্থীর জন্য ত্রাণের ব্যবস্থা, দেশের ভেতরে লাখ লাখ মুক্তি পাগল ছাত্র জনতাকে প্রশিক্ষণ দেওয়া, প্রশাসনিক কাঠামো ও স্বাধীন বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলা এবং পাকিস্তানে আটক বঙ্গবন্ধুর মুক্তি ও স্বাধীনতা যুদ্ধের স্বীকৃতি আদায়ে সারা বিশ্বে কূটনৈতিক তৎপরতা চালানো ছাড়াও স্বাধীন বাংলা বেতার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ রাখে মুজিবনগর সরকার। নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে যুদ্ধকালীন সংবিধান বা ঘোষণাপত্র রচনা করে সাংবিধানিক ও রাজনৈতিক বৈধতা অর্জন করে মুক্তিযুদ্ধ তথা জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীনতার পথে নিয়ে যাওয়ার এই যে সুবিন্যস্ত পরিকল্পনা ও তার বাস্তবায়ন, এটাই কি পৃথিবীর এত এত জাতির নিজস্ব রাষ্ট্রের স্বপ্ন আর তার দীর্ঘ লড়াই থেকে পৃথক করেছিল আমাদের মুক্তিযুদ্ধকে? এই নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব ও বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম এবং ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। স্বাগত আপনাদের দুজনকে। এইচ.টি. ইমাম, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে মানে এই আজ বাংলাদেশের প্রথম সরকারের শপথের দিন, এটাই শিরোনাম নির্ধারণ করেছি। প্রথম সরকার মানে এই সময়ে 25শে মার্চ হামলা হলো, এরপরে এত গুছিয়ে কাজ করা গেল কি করে? এবং আসলে পড়তে গেলে দেখা যায় এত কিছু করা হয়েছে সেই 71-এর 16ই ডিসেম্বর পর্যন্ত, সেটাই বা কিভাবে সম্ভব হলো? আসলে আমি এই প্রসঙ্গে যাওয়ার আগে বলে রাখি, আপনার এখানে যেটি পড়ে শোনালেন মোটামুটি 10 এপ্রিল থেকে 17 এপ্রিল সরকার গঠন ইত্যাদি, আমি এ পর্যন্ত যতগুলো টেলিভিশন এসছি তার মধ্যে দেখছি এটি মোটামুটিভাবে গ্রহণযোগ্য একটি বক্তব্য। ধন্যবাদ। এবং এই আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমাদের অত্যন্ত ঐতিহ্যবাহী যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের প্রতিষ্ঠা সেদিন নয়, প্রতিষ্ঠা তো 10 এপ্রিলই হয়েছিল, কিন্তু 17 সরকারের প্রতিষ্ঠা হয়েছিল, মানে ঘোষণা এলো 10 এপ্রিল। ঘোষণাটি 10 এপ্রিলেই হয়েছে, এটি পরে বলবো। কিন্তু আমি দেখলাম ডিবিসির এখানে লেখা যেরকম এলো তাতে আমার বেশ ভালো লাগে। আমি আপনারও লেখা পেয়েছি এবং নানা জনের লেখা পড়লে সেটা আসলে পরিষ্কার হয় যে 26শে মার্চ আমাদের স্বাধীনতা, 10ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রতিষ্ঠা, 17 এপ্রিল সেই সরকারের শপথ, আনুষ্ঠানিক শপথ। হ্যাঁ, এটা আমি এই আমার লেখাটা নিয়ে এটা খুঁজছি এখানে। জি, আমরা যদি এই জায়গাটি থেকে শুরু করি যে আসলে মানে একরকমের বিস্ময় জাগে যে 25শে মার্চ এরকম ঘটনা ঘটলো, বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা নিয়ে গেল বঙ্গবন্ধু কারাগারে, সেই সময়ে একটি সরকার গঠন করে আসলে এতটা গুছিয়ে, মানে আমি যদি ওই জায়গাটা থেকে শুরু করি, আপনি তো সেদিন ওখানে নিশ্চয়ই উপস্থিত, সেই বৈদ্যনাথ তলায় নিশ্চয়ই কি আপনি উপস্থিত? আপনি যদি আমাকে ওই জায়গাটা থেকে বলা শুরু করেন যে গার্ড অফ অনার হলো, পতাকা উত্তোলন হলো, মানে একটা আনুষ্ঠানিকভাবে বিদেশি সাংবাদিকদেরও নিয়ে যাওয়া হলো, একটা মুক্তি
মুক্তাঞ্চলে আমরা আসলে আমাদের সরকার তারা মানে তাদের কার্যক্রম শুরু করলো ঘোষণা দিয়ে। আমি ঠিক এই বিষয়গুলো নিয়েই, এবং এখানে অনেক ভ্রান্ত ধারণা অনেকের আছে। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে অনেকে অনেক রকমভাবে ব্যাখ্যা দিয়ে থাকেন। কেউ কেউ নানা রকম বিশেষণও যোগ করেন। কেউ বলেন প্রবাসী, কেউ বলেন অস্থায়ী, কেউ বলেন মুজিবনগর, ইত্যাদি ইত্যাদি। এগুলো নিয়ে একটু কথা বলবো। তার আগে আমি আমার এই লেখাটা থেকে একটু পড়ে শোনাই। এটি উত্তরণ পত্রিকায়, আমাদের যে দলীয় পত্রিকা, সেটি এবারে বেশ হয়েছে। স্বাধীনতার ঘোষণাপত্র, প্রোক্লেমেশন অব ইন্ডিপেন্ডেন্স হলো আমাদের স্বাধীনতার সনদ। এই ঘোষণায় সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে কেন, কোন ক্ষমতার বলে এবং পরিস্থিতিতে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলো। যে রাষ্ট্রের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, পিপলস রিপাবলিক অব বাংলাদেশ, যার প্রথম রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরেই এই ঘোষণাটি করা হয় 10 এপ্রিল 1971। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ওই দিনই 10 এপ্রিল তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে 5 সদস্য বিশিষ্ট মন্ত্রিপরিষদ গঠন করেন। অস্থায়ী রাষ্ট্রপতি এবং মন্ত্রীগণ 17 এপ্রিল 1971 স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ভূমিতে, অর্থাৎ বৈদ্যনাথতলা, মেহেরপুরে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। এই স্থানটিকে চিরস্মরণীয় করে রাখার জন্য এর নামকরণ করা হয় মুজিবনগর। এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি বিপুল সংখ্যক জনতার উপস্থিতিতে সেদিন ছিল উৎসব মুখর। কয়েক শত ভারতীয় এবং অন্যান্য দেশের সাংবাদিক এটি প্রত্যক্ষ করে গোটা বিশ্বে এই নতুন রাষ্ট্রের অভ্যুদয়ের কথা প্রচার করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য যে 10 এপ্রিল অস্থায়ী রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত প্রধানমন্ত্রী ওই দিনই কার্যভার গ্রহণ করেন। এরপর 11 এপ্রিল জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। 10 এপ্রিলেই মন্ত্রিসভার প্রথম বৈঠক হয় এবং এরপর প্রতিদিনই তারা সবাই মিলিত হয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। মুক্তিযুদ্ধ চলাকালে এই সরকারের প্রথম প্রধান কার্যালয় কলকাতায় স্থাপন করা হয়, প্রধানত নিরাপত্তা এবং মুক্তিযুদ্ধে নির্বিঘ্নে নেতৃত্ব দেওয়ার জন্য। আমাদের সরকারের বিভিন্ন কার্যাবলী পর্যালোচনা করলে দেখা যাবে কত ব্যাপক এবং সুসংগঠিত ছিল সরকারের কর্মসূচি এবং গঠন কাঠামো। এই সরকারের বৈশিষ্ট্য ছিল যে কলকাতা অবস্থান করলেও এর কর্তৃত্ব, এটি গুরুত্বপূর্ণ, কর্তৃত্ব গোটা বাংলাদেশেই ছিল, বিশেষ করে মুক্ত এলাকায়। বাংলাদেশের অভ্যন্তরেও বিশেষ কয়েকটি অঞ্চলে মুক্তিবাহিনী কখনো শত্রুকে প্রবেশ করতে দেয়নি। আমি যদি একটু আবার ওই লেখাটার বাইরে মানে ওই মনের ভেতরে যে প্রশ্নগুলো জাগে সেটা বলি, যে মানে কাগজপত্রে খুব যদি আমরা শক্ত না থাকি, মানে খুব ব্যাখ্যাগুলো যদি খুব স্পষ্ট না হয়, তখন তো সবচেয়ে বড় ঝুঁকি ছিল আসলে এটিকে একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে মানে পরিগণিত হবার। কিন্তু 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রে আমরা দেখলাম খুব পরিষ্কার করে প্রথমেই যেটা বলা হলো, 1970 সালে 7 ডিসেম্বর থেকে 71-এর 17 জানুয়ারি পর্যন্ত অবাধ নির্বাচনের মাধ্যমে যাদের নির্বাচিত করা হয়েছে, যেখানে বাংলাদেশের জনগণ 169টি আসনের মধ্যে আওয়ামী লীগ দলীয় 167 জনকে প্রতিনিধি নির্বাচিত করেন। কাজেই তারা এবং তাদেরকে যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন এবং করেন, তাদেরকে যেহেতু শাসনতন্ত্র রচনার উদ্দেশ্যে নির্বাচিত প্রতিনিধিদের অধিবেশন আহ্বান করেও সেই অধিবেশন আর করা হলো না। এই পরিস্থিতিতে অন্যদিকে পাকিস্তান কর্তৃপক্ষ মানে বিশ্বাসঘাতকতামূলক যুদ্ধ ঘোষণা করলো। মানে শব্দ চয়ন এবং ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা তো সে সময় খুব জরুরি ছিল, না হলে তো এটি একটি আসলে বিচ্ছিন্নতাবাদী অবৈধ সরকার হতো। পৃথিবীর দেশে দেশে তো অনেকে জঙ্গলে জঙ্গলে আসলে যুদ্ধ পরিচালনার জন্য নেতৃত্ব দিয়ে ঘুরে বেরিয়েছেন, স্বাধীন করে আনতে পারেন নাই। আমি আজকে বিকেলে আমাদের ফরেন সার্ভিস একাডেমিতে ওরা আমন্ত্রণ করেছিল, লেকচার দিতে গেছিলাম। এখানে আমার বক্তব্যের পরে একটি ছেলে প্রশ্ন করলো যে 25শে মার্চ মানে শেষ রাত্রে, অর্থাৎ 26শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করলেন, যে বার্তাটি সারা দেশে ছড়িয়ে দেওয়া হলো, আমরাও পেয়েছি, যার ভিত্তিতে 10 এপ্রিলের ঘোষণাপত্র। এই জন্যই
এই ঘোষণাপত্রের শেষে এসে ওই জন্যই বলা হয়েছে যে এই ঘোষণাপত্রটি বঙ্গবন্ধু কর্তৃক ঘোষিত স্বাধীনতা দিবস 26শে মার্চে থেকে কার্যকর হবে। এই জন্যই কিন্তু 26শে মার্চ আমাদের স্বাধীনতা এবং জাতীয় দিবস, এখান থেকেই শুরু। আবার 10 এপ্রিলে এই যে মাঝখানে প্রশ্নটা ছিল যে 25শে মার্চের পর 10 এপ্রিল পর্যন্ত মাঝখানে আপনারা কোথায় ছিলেন, কিভাবে হলো? আমাদের নেতৃবৃন্দকে বঙ্গবন্ধু বেশ কদিন আগে থেকেই, উনি তো জানতেন, আমরাও সবাই জানতাম যে আক্রমণ অত্যাসন্ন। আর আমি যেখানে ছিলাম পার্বত্য চট্টগ্রামে, ওখানে তো চট্টগ্রাম হয়েই যেতে হয়, ওদের সাজ দপ্তর দেখতে পেয়েছি। এবং সেই জন্য আমরা বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের পর থেকেই আমাদের প্রস্তুতি শুরু হয়। আমরা সাধারণ জনগণকে নিয়ে আওয়ামী লীগের কর্তৃত্বে সংগ্রাম পরিষদ সর্বদলীয় গঠন করে এবং যেখানে যেখানে সম্ভব আমাদের যেমন বিওপিগুলোতে, ইপিআরের বিওপিগুলোতে, তারপর কাপ্তাইয়ে, চন্দ্রঘোনায়, এই সমস্ত জায়গায় সকলকে আগে থেকে প্রস্তুত হতে বলেছিলাম। এটা আমি একটা বিশেষ ঘোষণা বলছি। এইরকম বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও সবাই কিন্তু প্রস্তুত হচ্ছিলেন যেখানে সুযোগ ছিল। ঢাকায় কোনো সুযোগ ছিল না, করতে পারেন না, কিন্তু নোয়াখালী, কুমিল্লা, সিলেট, বর্ডার বেল্ট দিয়ে ফেনী, পার্বত্য চট্টগ্রামের পুরোটা, আবার ওইদিকে উত্তরে দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, তারপর নিচে রাজশাহী, নওগাঁ, এইদিকে বিভিন্ন জায়গায় সবাই প্রস্তুত হয়েছে, মোটামুটি হয়েছিলেন। কিন্তু আক্রমণের যে তীব্রতা, অপারেশন সার্চলাইট এমন, এটা আকস্মিক যদিও ছিল না, কিন্তু এত প্রবলভাবে তার আঘাত করেছিল এবং তার যেরকম প্রতিহিংসা পরায়ণ, নির্মম, একেবারে বলা চলে বর্বরচিত যে আক্রমণ, এটা এতখানি হবে অনেকে মনে করেননি। কিন্তু প্রথম ধাক্কাটি সয়ে যাওয়ার পরেই আমরা সবাই যে যেখানে পেরেছি সেইভাবে প্রতিরোধ করেছি। এই যে প্রতিরোধটি, এটার কিন্তু সূত্র ছিল বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ। বঙ্গবন্ধু তো 7ই মার্চে সব কথা বলেই গেছেন, কিভাবে গেরিলা যুদ্ধ করতে হবে, ঘরে ঘরে দুর্গ করে তুলতে হবে, এবং যে প্রত্যয় দৃঢ়ভাবে বলেছেন যে রক্ত অনেক দিয়েছি, আরো রক্ত দেব, কিন্তু বাংলাদেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ। তারপরে উনি পরে যেটা বললেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি এটি নিয়েও অনেকে অনেক রকম কথা বলেছেন, প্রফেসর সাহেব বলতে পারবেন যে উনি ওই দিনই স্বাধীনতা ঘোষণা করলেন কেন? ওই দিনই যদি করতেন তাহলে আমরা বিচ্ছিন্নতাবাদী হতাম, ইউনিল্যাটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স হতো। কিন্তু বঙ্গবন্ধু এত চমৎকার করে সব কথাই বললেন, যেটি তখন ওয়াশিংটন পোস্ট, তারপরে লন্ডনের টাইমস পত্রিকা ওরা বলেছিল যে শেখ মুজিব ডিক্লেয়ার্স ইন্ডিপেন্ডেন্স উইদাউট সেইং সো। কারণ আমরা দেখলাম যে স্বাধীনতার ঘোষণাপত্রে, আমি যদি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন আপনার কাছে যাই, যে মানে একদম পরিষ্কার করে আমরা আসলে এই কথাটা বললাম, যেহেতু উল্লেখিত বিশ্বাসঘাতকতামূলক কাজের জন্য যে আমাদের সঙ্গে আলোচনা চলছে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে, তখন পাকিস্তান কর্তৃপক্ষ সেই আলোচনাকালে ন্যায় নীতি বহির্ভূতভাবে বিশ্বাসঘাতকতামূলক যুদ্ধ ঘোষণা করলেন। সেই উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে 7.5 কোটি মানুষের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার অর্জনের আইনানুগ অধিকার প্রতিষ্ঠার জন্য 26শে মার্চ ঢাকায় যথাযথভাবে স্বাধীনতা ঘোষণা করেন এবং বাংলাদেশের অখণ্ডতা ও মর্যাদা রক্ষার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান। মানে আমরা কি প্রেক্ষিতে, সেই প্রেক্ষিতটা খুব পরিষ্কার করলাম। আমি এই টেবিলেই সম্ভবত ব্যারিস্টার আমিরুল ইসলামের কাছে এই কথাও শুনেছি যে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে প্রোটোকল দিয়ে আসলে সীমান্ত থেকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে, কারণ তারা তখন বলেছেন যে কারণ আমাদের তো স্বাধীনতা ঘোষণা হয়ে গেছে 26শে মার্চ, 25শে মার্চ দিবাগত রাতে, এরপরে তো তারা আসলে প্রোটোকল ছাড়া ভারতে যেতে পারেন না। আমি যদি তখনকার ঘটনাটি আরো পরিষ্কার করি, বঙ্গবন্ধু বেশ কয়েকদিন, 2-3 দিন আগে থেকেই, আগেও বলেছেন, কিন্তু তার সবচেয়ে বিশ্বস্ত যারা সহচর যারা ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন সাহেব, মনসুর আলী, এদেরকে, এবং ইয়াং যে সমস্ত লিডার ছিলেন, ফজল হক মুনি, সিরাজুল আলম খান, তারপরে তুফাইল আহমেদ, এদেরকে উনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে তোমরা কোথায় যাবে, কোন দিক দিয়ে যাবে, এই ঠিকানা দেওয়াতে এই দিক দিয়ে এরা যখন চলে যান বর্ডারে, তখন ভারতের ওই বিএসএফ এর ডিরেক্টর জেনারেল গোলক মজুমদার, উনি নিজে আসেন। এসে ওরা প্রথমে কিন্তু চিনতে পারেন নাই,
পরে ছবি টবি দেখে তারা যখন দেখেছেন হ্যাঁ এরাই, তখন সেইখান থেকেই ওদেরকে সরাসরি কলকাতা হয়ে দিল্লি নিয়ে যান। দিল্লিতে মিসেস গান্ধীর সঙ্গে, হ্যাঁ দুঃখিত, মিসেস গান্ধীর সঙ্গে যে আলোচনা হয়, তখন মিসেস গান্ধী বলেছিলেন দেখেন আপনাদের সঙ্গে আমরা যে সহযোগিতা করব কিংবা অন্য কিছু করতে হলে আপনাদের একটি সরকার গঠন করতে হবে। তো সরকার গঠনের আগে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করা দরকার। এইখানে ভারতের একটা বড় রকমের সহযোগিতা ছিল, কারণ আমাদের এমএনএ এবং এমপিএরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। আগরতলার দিকে ছিলেন, ওপরে দিনাজপুর, দক্ষিণে বালুরঘাট ওইদিকে ছিলেন। তাদেরকে সংগঠিত করে এখন বলা যেতে পারে যে জায়গাটিতে সকলে একত্রিত হয়েছিলেন সেটি হলো শিলিগুড়ি। ওখানে বাগডোগরা একটি বিরাট বেস, তার কাছাকাছি শিলিগুড়িতে। আর ওখানে তারা প্রথমেই সিদ্ধান্ত নেন এখানেই যে তারা একটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করবেন, এবং এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকেই তারা তার পক্ষে ঘোষণাটি পাঠ করবেন প্রফেসর ইউসুফ আলী, তাকে বলা হলো প্লেনিপোটেনশিয়াল। এই ক্ষমতাপ্রাপ্ত হয়েই তারা এই ঘোষণাটি করলেন। আমি একটা বিরতিতে যাব স্যার, আমি খুবই দুঃখিত, আমি আপনার কাছে ফিরবো। আমি আপনার কাছে ফিরে আসলে যে 11 তারিখ তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী বাংলাদেশের, তিনি একটা জাতির উদ্দেশ্যে ভাষণও দিলেন, এবং সেখানে তিনি বললেন বুদ্ধিজীবী, সরকারি কর্মকর্তা, যে যেখানে বাঙালিরা আছেন সবাই মুক্তাঞ্চলে আসেন, আমরা একসাথে লড়বো। বিশ্ববাসীর কাছে তিনি ত্রাণের চেয়ে অস্ত্র বেশি আমাদের জরুরি সেটা বললেন। এই প্রসঙ্গগুলো নিয়ে আলাপ করতে চাই একটা বিরতির পর। ফিরে এলাম রাজকাহনে, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। আমি 17 এপ্রিল যখন আমাদের প্রথম সরকার শপথ নিল আনুষ্ঠানিকভাবে, তখন তার সঙ্গে আমাদের সামরিক বাহিনী প্রধান হিসেবে প্রতিরক্ষা বাহিনীর প্রধানও শপথ নিলেন, এবং 11 এপ্রিল 10 এপ্রিল যখন সরকারের ঘোষণা এলো, 11 এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ যে ভাষণ দিচ্ছেন সেখানেই তিনি একদম পরিষ্কার বলছেন যে কোন কোন সেক্টরে যুদ্ধ হচ্ছে, কোন কোন সেক্টরের কমান্ডার কে কে, কি অবস্থায় সেখানে এই সমরাঞ্চলগুলো আছে, এবং বিদেশি রাষ্ট্রগুলোর কাছে তিনি বলছেন যে ত্রাণ তো দরকারি, কিন্তু ত্রাণের চেয়েও আমাদের এখন বেশি দরকার হাতিয়ার। আমরা শত্রুপক্ষের কাছ থেকে যতটুকু মানে করে নিতে পারছি তা দিয়ে চলবে না, মানে আমরা পুরোপুরি যুদ্ধে, এবং যুদ্ধে পারলে সাহায্য করো। মানে কি করে সম্ভব আসলে, মানে 11 এপ্রিলের মধ্যে এতটা গুছিয়ে সমর কৌশল পরিচালনা করা এবং মুক্তির যুদ্ধে ঝাঁপিয়ে পড়া? সম্মানিত উপস্থাপক, আপনার সূচনা বক্তব্য বা এখনকার বক্তব্যে অভিন্ন একটি বিষয় 3 বার বলেছিল। একটি হচ্ছে এত গুছিয়ে কাজ করা গেল কিভাবে, এটি বিমুগ্ধ বিষয় বটে। তবে একটা কথা বলে রাখতে হবে যে মানুষ যখন ভেবে কাজ করে, চিন্তা করে কাজ করে, তখন তার কাজ ভুল হয় না। সেজন্য মেঠো প্রবচন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। 17 এপ্রিল যে সরকার শপথ গ্রহণ করেছিল এবং যার গঠন হয়েছিল 10 এপ্রিল, সেই সরকার কিন্তু পূর্ব ধারণার, পূর্ব প্রস্তুতির চূড়ান্ত বহিঃপ্রকাশ ছিল। 71 মার্চ মাসে, বিশেষ করে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের পরপরই আমাদের মানসিক, রাজনৈতিক এবং আমি বলবো সামরিক প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কারণ আমাদের গন্তব্য কোথায় সেটা জানা হয়ে গিয়েছিল 7 মার্চের ভাষণের মধ্য দিয়ে। এর আগে কিন্তু আমাদের সিদ্ধান্তহীনতা ছিল, এবং সেই কারণে 7 মার্চের ভাষণটিকে আমি বলেছি এ ডিফাইনিং স্পিচ, অর্থাৎ আমাদের সিদ্ধান্তহীনতা থেকে সিদ্ধান্তে উপনীত হবার পরিপূর্ণ অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছিল 7 মার্চের ভাষণ। এখন একটু লক্ষ্য করুন যে কতগুলো বিষয় আমাদের লক্ষ্য করতে হবে। 4 এপ্রিল যখন শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে তাজউদ্দিনের দেখা হলো, শ্রীমতী গান্ধী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি করেছিলেন, যেটা আপনি উল্লেখ করলেন, হ্যাভ ইউ ফর্মড ইউর গভর্নমেন্ট। লক্ষণীয় 31 মার্চ লোকসভায় শ্রীমতী ইন্দিরা গান্ধী জানিয়ে দিয়েছেন পূর্ব বাংলার সংগ্রামী জনগণের জন্য সমর্থন।
কিন্তু জনগণের জন্য নৈতিক সমর্থন আর সরকারের সঙ্গে সহযোগিতা করবার একটা পূর্ব শর্ত লাগে। সেই জন্য বলুন, সরকার যদি গঠিত না হয় তাহলে তাজউদ্দিন যে উদ্দেশ্যে দেখা করতে গেছেন সেটি সফল হবে না। এবং আর লক্ষণীয়, তখনও কিন্তু আমাদের সরকার গঠিত হয়নি। সরকার গঠনের মানসিক এবং অন্যান্য প্রাসঙ্গিক প্রস্তুতি ছিল বটে, কিন্তু সরকার তো গঠিত হয়নি। কিন্তু তাজউদ্দিন বললেন, ইয়েস, উই হ্যাভ ফর্মড গভর্নমেন্ট। এটা একটা মিথ্যা ভাষণ, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মিথ্যা ভাষণ, যার ফলে ইতিহাস হয়ে উঠেছিল এই ভাষণের মধ্য দিয়ে। তো 10ই এপ্রিল সরকার গঠন কিন্তু খুব সহজ ছিল না। আপনি জানেন, আপনার মনে আছে যে তাজউদ্দিন কেন প্রধানমন্ত্রী হলেন, এই নিয়ে তো নানান ঘটনা ঘটে গেল। কিন্তু যাই হোক, তাজউদ্দিনের সহ্য শক্তি, দৃঢ়তা এবং দক্ষতা সবকিছু মিলিয়ে পরিস্থিতি সামাল দিয়ে তিনি সরকার গঠন। স্যার এইচ ইমাম সাহেব যেটা বলছিলেন যে এই সরকার নিয়েও তো মানে হ্যাঁ, আমরা প্রবাসী সরকার শুনেছি, অস্থায়ী সরকার শুনেছি, কলকাতায় বসে যুদ্ধ পরিচালনার কথা শুনেছি, কিন্তু 11ই এপ্রিলের এই ভাষণটা যদি তাজউদ্দিন আহমেদ সাহেবের আমি সেটাতে আসছি, সেখানে স্যার পরিষ্কারভাবে বলা হচ্ছে যে রাশিয়া এবং ভারতবর্ষ আমাদের পাশে আছে, আর এটা একটা জনযুদ্ধ। আমরা আধুনিক অস্ত্র আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো আশা করি, যদি না পারি আপনারা সেতু ভাঙেন, রাস্তা ভাঙেন, আপনাদের এলাকায় এলাকায় প্রতিরোধ গড়ে তোলেন, এবং যুদ্ধে অংশ নেওয়া ছাড়াও বাংলাদেশকে বাঁচিয়ে রাখবার দায়িত্ব অবহেলা করা যাবে না। বুদ্ধিজীবী, টেকনিশিয়ান, সরকারি কর্মকর্তা সবাই মুক্তাঞ্চলে আসুন। না, এখন কথাটা হচ্ছে প্রতিটি কাজের মধ্যে সুগভীর চিন্তার ছাপ ছিল। কিন্তু তাজউদ্দিন আহমেদের এই ভাষণটি আচম্বিতে হঠাৎ করে রাজনৈতিক কোনো বক্তৃতা নয়। একটি রাষ্ট্র হয়ে উঠছে, সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রীর ভাষণটি যেমন হওয়া দরকার ঠিক তেমনই ছিল। লক্ষ্য করুন, আমাদের স্বাধীনতার প্রক্লেমেশন, যে ঘোষণাপত্র, সেটি তো এক হাতে মুসাবিদা করেছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, এবং তারপর তাজউদ্দিনের পরামর্শে একজন প্রবীণ আইনজীবীকে দেখানোর কথা ছিল। তো অ্যাডভোকেট সুব্রত রায়চৌধুরী, কলকাতা হাইকোর্টের নামকরা আইনজীবী, তিনি দেখে পড়ে এত উল্লসিত হয়েছিলেন, বলেছিলেন দাড়ি কমা সেমিকোলন বদলাতে হবে না। তো এই যে কাজগুলো কিভাবে হচ্ছে, ঘোষণাপত্র এত সুন্দরভাবে তৈরি হলো, এবং যে ঘোষণাপত্রের যে অংশটি আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়, যে বাংলাদেশের মানুষের জন্য মুক্তিযুদ্ধ কি বয়ে আনবে, তার জন্য 3টে লক্ষ্য নির্ধারণ করা ছিল: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এবং এই 3টি পাটাতনের প্রেক্ষাপটে আমি 49 বছরে পা দেওয়া বাংলাদেশকে ভেবে নিতে চাই। আমার উত্তর মিশ্র হবে, সংক্ষেপে বলি, কিন্তু আমাকে ভাবতে হবে ওই অস্থায়ী সংবিধান থেকে। সরকার সম্পূর্ণ প্রথম সরকার, বৈধ সরকার, সাংবিধানিক সরকার। এটা প্রবাসী সরকারও নয়, বা এটা অস্থায়ী সরকারও নয়, এটা প্রথম সরকার। প্রথম সরকারের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা মানতেই হবে আর কি। এনে তো ওই জবিতার কথা বলেন, এগুলো ছিল। আচ্ছা, আর একটা লক্ষ্য করুন, তাজউদ্দিন আহমদ কিন্তু বলেছিলেন, আমরা এই যুদ্ধ চাইনি, চাপিয়ে দেওয়া হয়েছে, যুদ্ধটি দীর্ঘস্থায়ী হবে না। ক্ষণস্থায়ী বলেননি, কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। হ্যাঁ, উনি বলছেন আমাদের যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না বলে, এটা তো জনগণের উদ্দেশ্যে বলছেন। আমি এইচ ইমাম আপনার কাছে জানতে চাই, আপনারা সত্যি মানে এটা কি আসলে ভেবেছিলেন যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না, নাকি এটা একরকমের উদ্দীপনার জন্য? আরেকটা জিনিস আমাকে ভীষণ মানে বিমুগ্ধ করে, সেটা হচ্ছে যে মানে আলোড়িত করে, যে আমি সংবাদ মাধ্যমের মানুষ বলেই কিনা জানি না, যে মানে এই ভাবনাটা যে একটা বেতার কেন্দ্র দরকার, একটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র দরকার, যেখানে প্রতিদিন বলা হবে যে বিচ্ছুরা আসলে মারছে এবং আমরা শত্রুপক্ষকে মানে কোথাও ঢুকতে দিচ্ছি না। এই অনুপ্রেরণার উৎসটা হয়ে ওঠা। আমি একটু পটভূমি দেব, তার আগে বলে নেই যে এই যে 10ই এপ্রিল যে গণপরিষদ গঠিত হলো, এই গণপরিষদে
সর্বময় ক্ষমতার অধিকারী, হ্যাঁ। এবং সেখান থেকেই মন্ত্রিপরিষদ, অস্থায়ী রাষ্ট্রপতি, তাকে ক্ষমতা দেওয়া হলো, তিনি সেগুলো প্রয়োগ করলেন। একটি জিনিস আপনার ইতিহাসবিদ হিসাবে খেয়াল রাখা দরকার, যে ওই প্রোক্লেমেশনের পরপরই অস্থায়ী রাষ্ট্রপতি আরেকটি আইন প্রণয়ন করেন। সে আইনটির নাম হলো লজ কন্টিনিউয়ান্স এনফোর্সমেন্ট অর্ডার, অর্থাৎ আইনের ধারাবাহিকতা রক্ষার জন্য আইন। হ্যাঁ। যাতে করে যে সরকারকে যে কোনো আইন প্রয়োগ করতে হলে ক্ষমতার দরকার হবে, এই ক্ষমতাটি দেওয়া হলো ওই আইনের দ্বারা। এটি পরবর্তীকালে আবার বঙ্গবন্ধু ফিরে আসার পরে 11ই এপ্রিল এর সঙ্গে সংযোজিত হয়েছিল আরেকটি প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার। এই দুটো মিলেই তার আগের যে গণপরিষদ গঠিত হয়েছিল তাকে যথাযথ মর্যাদা দিয়ে, স্বীকৃতি দিয়ে তাকে আবার দায়িত্ব দেওয়া হলো সংবিধান প্রণয়ন করার জন্য এবং আইন পরিষদ হিসেবে কাজ করার জন্য। এটি খুব চমৎকার একটি ইয়েতে এসছে, সিকোয়েন্সে এসছে, মাঝখানে কোনো গ্যাপ নেই। আর ওই যে 25শে মার্চ থেকে শুরু করে মাঝখানে যে সময়টা অতিবাহিত হয়েছে, সেটা সকলকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিলেন, তাদেরকে একত্রিত হতে হয়েছে, তারপরে তাদের মধ্যে সলা পরামর্শ হয়েছে। আমি যদি আপনার ব্যক্তিগত স্মৃতির কথাই জিজ্ঞেস করি, আপনি বলছিলেন আপনি যখন পার্বত্য চট্টগ্রামে, মানে আপনি তো তখন আওয়ামী লীগ করেন না, আপনি সরকারি কর্মকর্তা, মানে আপনারা কি জানতেন, মানে এ তো একরকমের পরিষ্কার যে বাঙালি সেনা কর্মকর্তারা, পুলিশ, ইপিআর তারা প্রস্তুত হচ্ছিলেন, তারা জানতেন যে তাদের অস্ত্র নিয়ে এই প্রতিরোধ যুদ্ধে জড়িয়ে পড়তে হবে। আপনারাও কি জানতেন কিনা যে আপনাদের চলে আসতে হবে? আমি তো অনেককে এটাই বলি, যেহেতু পার্বত্য চট্টগ্রামে ছিলাম, ওখানে আর্মির আনাগোনা ছিল অনেক বেশি, মিজো অপারেশন করছিল ওরা, তারপরে রোহিঙ্গাদের নিয়েও তখন কাজকর্ম তখন থেকেই, তারও আগের থেকেই। এগুলোর ফলে পার্বত্য চট্টগ্রামের জেলা প্রশাসকের একটি অতিরিক্ত কাজ ছিল, সেটি আর্মি ওদের সঙ্গে লিয়াজও করা, মাঝে মাঝে আমাকে ক্যান্টনমেন্টে ডাকতো। আমি তো একেবারে মার্চেরও আগের থেকে দেখতে পাচ্ছি নতুন নতুন আর্মার্ড ভেহিকলস আসছে, ট্যাঙ্ক আসছে, কামান আসছে, অ্যান্টি এয়ারক্রাফট গানস বসানো হচ্ছে। এগুলো তো দেখেন আমাদের মারতেই যে আসছে এটাও আপনি বুঝতে পারছেন। অবশ্যই, না হলে এতদিন যেখানে সারা পুরো তখনকার পূর্ব পাকিস্তানে এক ডিভিশন সৈন্য ছিল, সেখানে তারা একটি কোর গঠন করে ফেললো, মানে 3টে ডিভিশন, তারপরে বাড়তে বাড়তে প্রায় 1 লক্ষ, এবং সমস্ত এই জাহাজে করে আসছে, এগুলো তো আমাদের চোখে দেখা। এগুলোর ফলে আমরা যারা একটু সতর্ক ছিলাম, আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে তো আমাদের যোগাযোগ ছিল, বিশেষ করে চট্টগ্রামের নেতৃবৃন্দের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এই জন্যই আগে থেকে আমি বলেছি, আমার মনে আছে 17ই মার্চ আমাদের একদিন এমআর সিদ্দিকী সাহেবের বাসায় আমাদের ডাকা হলো যে আপনারা একটু আসেন, জরুরি পরামর্শ আছে। তখন আমি ওইখানে গেছি, চিটংয়ের ডেপুটি কমিশনার মোস্তাফিজ উনিও ছিলেন, ঢাকা থেকে গেছিলেন মহিউদ্দিন খান আলমগীর আমাদের সিএসপি অ্যাসোসিয়েশনের পক্ষে। তো ওখানে আলোচনার সময় প্রথমেই আমি একটু রেগেই ছিলাম, এই জন্য আমি বলেছিলাম তা মনসুর আলী সাহেবকে যে আপনারা এখানে আমরা এত রীতিমতো প্রস্তুতি দেখছি, যে কোনো সময় আক্রমণ করবে, আপনারা কেন আমাদের প্রস্তুত হতে বলছেন না কেন আনুষ্ঠানিকভাবে? আমরা এর মধ্যেই 1 মার্চের থেকেই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আমাদের রীতিমতো প্রশিক্ষণ, তারপরে কি করতে হবে, কি কি দায়িত্ব, কে কি করবে, মোটামুটি ঠিক করে ফেলেছিলাম। এবং বর্ডারে যে সমস্ত জেলাগুলো ছিল সেগুলোতে প্রায় সকলেই ধরে নিয়েছিলেন যে কি হতে যাচ্ছে এবং কে কি করবেন। এই যে সিদ্ধান্তগুলো আগে নেওয়ার, তার ফলে মানসিকভাবে প্রস্তুতি তো একেবারে চূড়ান্তভাবে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ। এবং আমি একটা বিরতিতে যাব স্যার, আবার আপনার কাছে ফিরবো যে 17ই এপ্রিল এই সরকারের অভিষেকের পর তাজউদ্দিন আহমেদের যে ভাষণ পড়ি, সেখানে দেখি যে উনি ওই কথাটা বলেন যে 1 মার্চ থেকে তো দেশ চলছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেই অসহযোগটাই আসলে মানে এই শক্তি যোগায় কিনা, আমি সেই প্রসঙ্গটাও একটু শুনবো একটা বিরতির পর। ফিরে এলাম রাজকাহনে। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, আমি বলছিলাম যে মানে যেখানে এইচ টি ইমাম সাহেব শেষ করলেন যে 1 মার্চ থেকেই তো ওনারা জায়গায় জায়গায় সকলে প্রস্তুত হচ্ছিলেন, যে যেখানে ছিলেন, সরকারি কর্মকর্তা, সেনা কর্মকর্তা থেকে সারা দেশের সাধারণ মানুষ। এই 17ই এপ্রিল শপথের পর প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদও কিন্তু এই কথাটা বললেন যে বঙ্গবন্ধু অসহযোগের ডাক দিয়ে মানে অনন্য এমন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন, দেশটা চলছিলই আসলে এই বঙ্গবন্ধুর নির্দেশে এবং নেতৃত্বে।
সেটা আসলে অনেক বড় একটা ক্ষেত্র প্রস্তুত করেছিল কিনা? তাজউদ্দিন আহমেদের ওই ভাষণের শুরুতে বলেছিলেন যে পাকিস্তান মৃত। 17 এপ্রিলের ভাষণে। অসংখ্য আচ্ছা, 11ই 11ই এপ্রিলের ভাষণে। অসংখ্য আদম সন্তানের লাশের নিচে চাপা পড়েছে পাকিস্তানের সব। তো তাজউদ্দিন ভালো করেই জানতেন যে মার্চ মাসের 2 তারিখ থেকেই সত্যি কথা বলতে কি তৎকালীন পূর্ব পাকিস্তানের কোনো শাসনের রেশটুকু ছিল না। উপরন্তু 14ই মার্চ আওয়ামী লীগের যে 35টি নির্দেশনামা জারি এবং যার ভিত্তিতে তৎকালীন বাংলাদেশ পরিচালিত হচ্ছিল, তখন তো পাকিস্তানের চিহ্নপত্র আমরা খুঁজে পাইনি। তাজউদ্দিন আহমেদ মনে করাচ্ছেন তার ভাষণে যে নতুন গভর্নর লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানের শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য কোনো হাইকোর্টের বিচারপতি পর্যন্ত পাওয়া যায়নি। তো কাজেই বাংলাদেশ পরিচালিত হচ্ছিল বঙ্গবন্ধুর নির্দেশে, আওয়ামী লীগের ছত্রছায়ায়। আর 25শে মার্চে অপারেশন সার্চলাইট করে এই প্রক্রিয়াটাকে নতুন পর্বে উন্নীত করেছিল মাত্র বলা যায়। এখানে ইতিহাসের একটি তত্ত্ব হাজির করতে ইচ্ছে করছে যে এই যে 17ই এপ্রিলে মুজিবনগর সরকার বাংলাদেশের প্রথম সরকার নিয়ে আমরা যতই আলোচনা করি সব জায়গায় আমরা ইতিবাচক অনেক কিছু খুঁজে পাবো, যদিও এই সরকারের 8 মাস 21 দিনের ইতিহাস সরল রৈখিক ছিল না। তো এই যে এতগুলো গুণের সমাবেশ হলো, এতগুলো কাজ গুছিয়ে করা হলো সঠিকভাবে সুচারুভাবে, তো আর্নল্ড টয়েনবির একটা তত্ত্ব আছে চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্স, যে ব্যক্তি হোক, এককভাবে হোক, সমষ্টিগতভাবে হোক, তাদের সামনে যদি চ্যালেঞ্জ আসে, সেই চ্যালেঞ্জের প্রতিক্রিয়া সে যদি রেসপন্স করে, তখন তার মধ্য দিয়ে সৃষ্টিশীলতা সম্ভাবনা তৈরি হয়। তা আমি দেখতে পাচ্ছি বাঙালির নেতৃত্বের যে চ্যালেঞ্জ মোকাবেলা করবার ক্ষমতা, কিন্তু পৃথিবীর ইতিহাসে খুব কম জাতির মধ্যে এমনটা ঘটেছে। হ্যাঁ, ব্যতিক্রম আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ এভাবেই হয়েছে, অনেক আছে, কিন্তু এত কম সময় এত দ্রুত গতিতে ঘটনা ঘটে গেছে, আমরা কিন্তু সবগুলো সামাল দিয়েছি আমাদের নেতৃত্বের মাধ্যমে। নেতৃত্বের কার্যকরী অসহযোগ আন্দোলন কোথাও সাফল্য লাভ করেনি। আমি যদি একটু একটা মানে কৌতূহল এবং যেটা নিয়ে আসলে নানা রকম অপপ্রচারেরও চেষ্টা, মানে আমরা 1 কোটি শরণার্থী, আমাদের নেতৃবৃন্দ সকলেই তো সীমান্ত পাড়ি দিলেন, ভারতে গেলেন, কিন্তু এই যে তাজউদ্দিন আহমেদের 11ই এপ্রিলের ভাষণ বা 17ই এপ্রিলের ভাষণ, এর কিছুতে আসলে ভারতকে কোনো নেতৃত্ব দেওয়ার চেষ্টা নাই। বারবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা যে আমাদের বাঙালি সেনা কর্মকর্তারা জায়গায় জায়গায় সমর কৌশল ঠিক করছেন, পুলিশ বাহিনী ইপিআর যোগ দিয়েছেন, হাজার হাজার মুক্তি পাগল বাঙালি যোগ দিয়েছেন তাদের সঙ্গে। এটা একটা জনযুদ্ধ। এটা করবার সাহস এবং সিচুয়েশন, আসলে পরিস্থিতি তৈরি করা গেল কি করে? এটা তো ওই 1 মার্চের থেকেই আমি বলবো, 1 মার্চ কেন, 70-এর নির্বাচনের সময় যে জনগণের মধ্যে বিশাল আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল, এবং এটি তো 6 দফার ম্যান্ডেট, বঙ্গবন্ধু তো ওই ম্যান্ডেটের অপেক্ষা করছিলেন। তার ফলে 1 মার্চ যখন ইয়াহিয়া খান ভাষণ দিলেন, সেদিন আমি ঢাকায় হোটেল পূর্বানীর সামনে আমি গেছিলাম বঙ্গবন্ধুর বক্তব্য শুনতে। তখনই তো বুঝে নিয়েছি পয়েন্ট অফ নো রিটার্ন, এই সামনে এগিয়ে যেতেই হবে। এবং তখনই আমাদের কয়েকজন কলিগের সঙ্গে আলোচনা করে আমি তাড়াতাড়ি আমার কার্যস্থল রাঙামাটি ফিরে গেছি, চট্টগ্রাম হয়ে। পথে অনেক বিড়ম্বনাও ছিল, গাছ টাছ ফেলে দেওয়া হয়েছিল ইত্যাদি। তো ওখানে যাওয়ার পরেই সকলের আগে আমরা ঠিক করলাম যে সর্বদলীয় সংগ্রাম পরিষদ করতে হবে, এবং আওয়ামী লীগের ওখানে তো অস্তিত্ব খুব কমই ছিল। চট্টগ্রামের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে আমরা সবাইকে মোটামুটি আগে মানসিকভাবে তৈরি করেছি যে যুদ্ধ আসছে, কাজেই তৈরি হও যেভাবে পারো। এই মানসিক প্রস্তুতিটা ছিল বলেই পরবর্তীকালে এত দ্রুত আমরা গিয়ে ওখানে শপথ গ্রহণ করতে পারলাম। যার যা কিছু আছে নিয়ে যে দুর্গ গড়ে তোলা, এটা কিভাবে সম্ভব সেটা একদম তখন মাথায় পরিষ্কার। বঙ্গবন্ধু তার 7ই মার্চের ভাষণে তো একটি আধুনিক গেরিলা যুদ্ধের সবই বলে গেছেন, যে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, যার হাতে যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। তার চেয়ে বড় কথা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু বাংলাদেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ। তারপরে শেষে আবার এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। এই যে চমৎকারভাবে বলা, যার ফলে পাকিস্তানিরা কোনো অ্যাকশনও নিতে পারলো না, কেন উনি স্বাধীনতা ঘোষণা করেন নাই। আর বিষয়টি ছিল এই যে তাহলে আমরা বিচ্ছিন্নতাবাদী হয়ে যেতাম যদি ইউনিল্যাটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স হতো, ইউডিআই। তো সেটা তো দ্যাট ওয়াজ এ ডার্টি ওয়ার্ড ইন দোজ ডেজ। এইটার থেকে যেমন নানা জায়গায় তো চেষ্টা করছে, এটা চেষ্টা খুব আমাদের প্ররোচিত করার ওরা খুব চেষ্টা করছে। যখন ওই ফাঁদে বঙ্গবন্ধু পা দেন নাই এবং উনি অপেক্ষা করছিলেন যে ওরা আক্রমণ করুক, পরে আমরা আক্রান্ত হয়ে যাওয়ার ফলে সঙ্গে সঙ্গে সারা বিশ্বব্যাপী আমাদের প্রতি যে সহানুভূতিটা গড়ে উঠলো সব দেশেই, প্রায় জনগণ তো বটেই, ইউরোপে বলুন, ইংল্যান্ডে বলুন, আমেরিকায় বলুন, সরকার যেখানে যে যাই করুক না কেন, তারপরে ভারতে। আর এই যে ভারতে যারা ছিলেন শরণার্থী, তারা তো চারদিকে ছড়িয়ে, ত্রিপুরার জনসংখ্যা 5 লাখ, আর গিয়ে আমরা হাজির হলাম 20 লাখ, 25 লাখ হয়ে গেল। পশ্চিমবঙ্গেও তাই, অন্যান্য বিভিন্ন জায়গাতে এই যে বাংলাদেশের প্রতি বিরাট একটা সহানুভূতি। আর সবচেয়ে বড় কারণ হলো যে আমরা এইটি প্রচার করতে সক্ষম হয়েছিলাম এবং সব জায়গায় এটি গ্রহণ করেছে যে এটি একটি বিশাল জনযুদ্ধ, যেখানে বাংলাদেশের আপামর জনগণ সবাই অংশগ্রহণ করছেন এবং এই জনযুদ্ধ শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আহ্বানে এবং আওয়ামী লীগের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। কারণ আমাদের উপর বিশ্বাসঘাতকতামূলক আক্রমণ হয়েছে এক, এবং এটি নৃশংসতম, বর্বরচিত, এবং এটি আমরা প্রতিরোধ করছি। অর্থাৎ আমরা অন্যায়ের বিরুদ্ধে, পশুত্বের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি এটি। এবং আমাদের যে তখনকার বাণী যে বিষয়গুলো ছিল, এই তাজউদ্দিন সাহেবের বক্তৃতাও ছিল যে আমরা লড়াই করছি গণতন্ত্রের জন্য, আমরা লড়াই করছি আইনের শাসনের জন্য, আমরা লড়াই করছি মানুষের মুক্তির জন্য, আমরা লড়াই করছি একটি সুষম সমাজ প্রতিষ্ঠার জন্য, এবং যেটি হবে একেবারে অসাম্প্রদায়িক। এই যে বক্তব্যগুলো এগুলো ছড়িয়ে গেছে যেভাবে, তাতেই তো আমাদের ওইখানেই বিরাট একটা জয় হয়ে গেছে। আর এখানে একটি কথা বলা দরকার যে 11 থেকে 17 পর্যন্ত, 16 তারিখ পর্যন্ত বিভিন্ন দিনে মন্ত্রিপরিষদের বৈঠক হয়েছে, সেসব সিদ্ধান্ত আছে। এবং তাজউদ্দিন মাহমুদের যে নোটস গুলো আমার বইতে আপনি আমাকে দেখিয়েছেন, আপনার ডায়েরিতে হাতে লেখাও নোটস আছে, হাতে লেখা নোট, এবং উনি কি কি করবেন, কি রকম চিন্তা ভাবনা, যে কথা প্রফেসর আনোয়ার হোসেন বলছিলেন, খুব সুন্দরভাবে সুচিন্তিতভাবে এগিয়েছেন পদক্ষেপ। তখন আবার আরেকটি অসুবিধা ছিল যে এই সরকারের বিরোধিতাও করেছে কেউ কেউ আমাদের ভেতরেই, খন্দকার মোশতাকের গ্রুপ এবং এরা। এখন বোধহয় সেগুলো গল্প শুনবার সময় এসেছে আপনাদের কাছ থেকে, আরেকদিন শুনবো। কিন্তু আমি আসলে স্যারও এই প্রসঙ্গগুলো বলতে শুরু করেছেন, এগুলো আমি জানতে চাই। আসলে তথ্য দিতে চাচ্ছিলাম, সেটি কর্নেল এমএজি ওসমানীকে প্রধান সেনাপতি নিয়োগের যে সিদ্ধান্ত, ওটিতে লেখাই হয়েছে যে কর্নেল এমএজি ওসমানী এমএনএ, উনি তো ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য, এমএনএ ইজ হিয়ার বাই অ্যাপয়েন্টেড অ্যাজ কমান্ডার ইন চিফ অফ বাংলাদেশ ফোর্সেস, সশস্ত্র বাহিনী প্রধান। এবং এটি তারিখ হলো 17ই, এটি প্রায় 87 কি 28 এপ্রিলে। আচ্ছা, 17 এপ্রিল নয়, এই ইনফরমেশনটা ভুল বলেছি। উনি ছিলেন না তখন। ওই তাজউদ্দিন আহমেদের 11ই এপ্রিলের বক্তৃতার শেষ লাইনটা আপনি মনে করালেন, যারা আজ রক্ত দিয়ে উর্বর করছে বাংলার মাটি, যেখানে উৎকর্ষিত হচ্ছে স্বাধীন বাংলাদেশের নতুন মানুষ, তাদের রক্ত আর ঘামে ভেজা মাটি থেকে গড়ে উঠুক নতুন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, গণমানুষের কল্যাণে সাম্য আর সুবিচারের ভিত্তিপ্রস্তর লেখা হোক। জয় বাংলা, জয় স্বাধীন বাংলাদেশ। কি অসাধারণ! অসংখ্য ধন্যবাদ এইচটি ইমাম, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, ধন্যবাদ দর্শক। পরবর্তী পর্বে ছাত্রলীগে এত কোন্দল কেন, এই নিয়ে করবো আলোচনা।